মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ফিস ফিস, সেও তোমারই। এই দোটানা জানছো না, সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। ওয়েলকাম টু মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ। কেমন আছো কনা আপু? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস অন অ্যাচিভিং মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যদি তোমার সাথে গল্প শুরু করে দিই, দর্শকদেরকে আমি ওয়েলকাম করতে ভুলে যাব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভে। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সবার পছন্দের শিল্পী কনা আছেন আমাদের সাথে। সো কনা আপু, আমি ভাবছিলাম যে ধরো এত জমকালো একটা আয়োজন, এত বড় একটা আয়োজন, মেরিল প্রথম আলো পুরস্কার 2024, এত শিল্পী, সবার একটা মিলন মেলা, সেখানে একজন মাত্র শিল্পী আছে যিনি নাচ এবং গান দুটো দিয়ে মঞ্চ মাতিয়েছেন, পুরস্কারও পেয়েছেন। সে কে বলো তো? আমি নাচে গানে ভরপুর। মানে তোমার গান চলছিল, সেখানে তোমার একটা অ্যাপিয়ারেন্স হলো। আমাকে একটু বিহাইন্ড দ্য সিনের গল্প বলো। সবাই তো দেখেছি যে তুমি পুরস্কার পেয়েছো, দারুণ একটা লুকে তোমাকে আমরা পেয়েছি, মানে একটা লাল পরি হয়ে তুমি চলে আসলে, আরো একটা ডিফারেন্ট লুক ছিল। কিন্তু এই যে কনা যে একটু নাচ নিয়ে মঞ্চে আসবে মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর আসরে, এই কনসেপ্টটা কার? রিহার্সাল ফ্লোরে কি কি হয়েছে? আমি আসলে প্রথম শুনতে পেরেছিলাম কবির বকুল ভাইয়া। উনি বলেছিল যে এবার আমাদের একটা প্ল্যান হচ্ছে, আমি তোমাকে জানাচ্ছি। তারপর দেন আমাদের যে কোরিওগ্রাফার সোহাগ ভাইয়ের অফিস থেকে দেন আমাকে বল দিল যে বকুল ভাই বলতেছে এরকম তোমাকে পারফরমেন্স করতে হবে। তাহলে কি পারফরমেন্স হবে? বিকজ আমার মনে আছে 2011-তে যখন আমার ধিমতানা রিলিজ হলো, তখন মাছরাঙাতে আমি ফার্স্ট টাইম আমার মানে ফুল আমার গানের সাথে ডান্স পারফরমেন্স সেই বকুল ভাইয়ের জন্যই করেছিলাম। উনি বলছেন তোমাকে এটা নাচতেই হবে। আমি ওখানে পারফর্ম করেছিলাম, ওটা সোহাগ ভাই কোরিওগ্রাফ করেছিল। আচ্ছা, সেম টিম, এইবার সেম টিম। এন্ড আমি জিজ্ঞেস করলাম যে আমি পুরো নাচবো, বলে কি না পুরোটা একজন হিরোইন ডান্স করবে আর লাস্টে তুমি ঢুকবা। তা আমি বলছি হিরোইনটাকে, তো বিদ্যা সিনহা মিম। আমি তো পুরো ওকে, বিকজ মিমের সাথে আমি বারবার বলতেছিলাম যে ও তো এত লম্বা এন্ড ও শি ইজ ভেরি পারফেক্ট আর খুব ভালো ডান্সার, আমি কি করব আসলে। দেন তো রিহার্সাল করলাম। আমি এমনিতে আমার নাচ ভালো লাগে, আমার নাচতেও ভালো লাগে, বাট মেরিল প্রথম আলোর মতো এত বড় মঞ্চ এবং সব সামনে সব সেলিব্রিটিরা বসা, সব পরিচিত মানুষরা, ওখানে একচুলও ভুল হওয়া যাবে না, এই যে একটা রেসপন্সিবিলিটি মাথায়, এই টেনশনে আমি জাস্ট প্যারা খাচ্ছিলাম। বাট তারপরে মানে আমার কথা মনে হচ্ছিল যে জাস্ট কোন রকমের একটা স্টেপ যেন না ভুল হয়, দ্যাটস ইট। আচ্ছা, আমরা তো কয়েক ঘন্টার একটা আয়োজনে যাই মেরিল প্রথম আলো, কিন্তু তার পেছনে যে কত দিন থাকে, কত রিহার্সাল, কত প্রিপারেশন, প্রিপারেশন ফেজটাই আমার কাছে আরো বেশি এন্টারটেইনিং মনে হয়, যে না কিছু একটা জন্য প্রিপেয়ার করছি নিজেদেরকে। মেরিল প্রথম আলো আসার আগে মানে পুরো বছরটাই একটা প্ল্যান থাকে যে রেড কার্পেটে কে কি পরবে, এটা একটা হাইপ থাকে সবার মধ্যে যে রেড কার্পেটের সাজটা কি হবে এন্ড স্পেশাল হতে হবে। বাট আমি অলওয়েজ কেন জানি রেড কার্পেটের আগে আমার মনে হয় যে না, আমি যেরকম আমি সেরকমই থাকবো আর কি। আমি এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে আমার, কারণ এত 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 ক্যামেরা থাকে, এত এত সব নিজেদের মানুষরা থাকে। সো আমার মানুষকে দেখতেই ভাল লাগে। আর এইবারের আয়োজনটা আসলে খুবই চমৎকার একটা আয়োজন ছিল, জমকালো, নাচে গানে ভরপুর, সবকিছু মিলিয়ে খুবই মানে
খুবই সুন্দর একটা প্রোগ্রাম শাকিব খান হয়েছে। একটা বড় সারপ্রাইজ ছিল, তাই একদমই। না? তার এন্ট্রান্সটা মানে পুরো মানে গ্র্যান্ড এন্ট্রি একটা, সব মিলে একটা মানে ভীষণ একটা আনন্দের সময় ছিল এটা। একদমই। আচ্ছা কনাপা, আবার আমি একটু স্টেজে চলে যেতে চাই, হুম। তোমার নাচটাতেই যেতে চাই। এটা লুকটা নিয়ে আমাকে একটু বলো, লুকটা কে সেট করলো, কি কি প্ল্যান করে তুমি এই লাল পরি হয়ে আমাদের সামনে এলে? ওকে, আমি তো ২ টা ড্রেস পরেছি। একটা রেড কার্পেটে ছিল। ওই ড্রেসটা ডিজাইন করেছিল আফসান বিন্দু, আমাদের আরেকজন সেলিব্রিটি আর্টিস্ট, তুমি জানো। ওর একটা সুন্দর বুটিক আছে আফসান বিন্দু নামে। ওই ড্রেসটা ও বানিয়েছে। আর ডান্সের যে ড্রেসটা, ওটা আমি মিমের সাথে কনসার্ন করে, মিম কোথায় বানাচ্ছে, মিম বানিয়েছে এটা বাটারফ্লাই বাই শাগুফতা ওসমান। ওর ওখানে, দেন আমি ওর কাপড় পরি, দেন ওর ওখানে গেলাম এন্ড আমি বললাম যে আমাকে, মিম তো মিমের প্যাটার্নের কাপড়টা পরবে। আমি জাস্ট বললাম যে কালারটা যেন একরকম থাকে দুজনের। নাহলে খুব একটা মানে সুন্দর লাগবে না দেখতে। তো ওই অ্যাকচুয়ালি প্ল্যান করলো যে মিমেরটা তাহলে রেড এন্ড রেড হচ্ছে, তোমারটা রেড এন্ড সিলভার কিছু একটা করি, বিকজ তুমি তো পরে আসতেছো, সো তোমার তার একটু ব্লিং ব্লিং কিছু করি। আচ্ছা ঠিক আছে, ওকে। এন্ড আর কি, আর মেকআপ? মেকআপ এন্ড হেয়ার, মানে মেকআপটা আমি সবসময় আমারটাই, আমার নিজেরটা আমি নিজেই করি। এটা আমরা জানি। হ্যাঁ, তুমি জানো। তো সিগনেচার লুক বাই সামিয়া, সামিয়া আপু আমাকে হেয়ার এবং মেকআপের হেল্প টেল্প সব উনি করেছেন। আচ্ছা, তুমি কি একটু খুঁতখুঁতে যখন অন্য কেউ করে তখন কি একদমই। ডিরেকশন দিতে থাকো? খুঁতখুঁতে না, আমি কারোর হাতে মেকআপ করতে পারি না। মানে এটা মানে কেউ যদি নিজের রেসপন্সিবিলিটিতে আমাকে মেকআপ করতে আসে, সে আর জীবনে মেকআপ করবে না আমাকে। কি কি করো একটু বলো না তুমি আমাদের। জানো তো রুহানি, দর্শকরা তো জানে না। মানে আমি আমার মেকআপ কাউকে করতে দেই না। আমার কাছে মনে হয় আমার ফেসটা আমিই সবচেয়ে ভালো বুঝি। অ্যান্ড আমি এই যে আজকেও কিন্তু হাফ ডান মেকআপ বাসা থেকে করে গাড়িতেই পুরোটা করতে, করতে আসলাম। সো এটা আমি অভ্যস্ত হয়ে তুমি গেছি কিভাবে আসলে। ডিস্টার্ব করো একটু এটা বলো, যে কেউ যদি তোমার মেকআপটা ধরো করছে, তুমি তাকে কিভাবে ইরিটেট করো? তুমি বলো, তুমি দেখছো তো। তুমি বলো না, দর্শকরা একটু জানুক না, তোমার আমি ব্যাপারে। খুবই ভালো ব্যবহার করি। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তুমি আমার বদনাম করছো। না, একদমই আমি না। যেটা হচ্ছে যে আমি হুম। একটু মেকআপটা ধরতে দেই না আরকি। আর কিছু না। না, থাকে না যে নিজের স্ট্রাকচার বা হুম, কিছু হুম। ওই করতে, করতে ওইটা তো আয়ত্তে চলে আসে বা না। বোঝা যায়। হুট করে একটা চেঞ্জ কিন্তু ওইটা আ নিজেই যদি আমি সেটার আমি সাথে যদি অ্যাডপ্ট কাউকে করতে না জাস্ট এমনি পারি বলি যে তাহলে আচ্ছা ঠিক কি আছে, হবে? আচ্ছা তুই মেকআপে, আচ্ছা কর মেকআপ। না আপা। আগেই বলবে না। বা চুলটা করে দেই। চুলেও এখন এখন যেটা হয়েছে যে আমাদের তো আসলে আ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের শো হুম, করতে যেতে হুম, হয়। হুম। দেশের বাইরে আমাদের শো করতে যেতে হয়। তো আমরা আসলে মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলার নিয়ে যেতে পারি না। হেয়ার স্টাইলিস্ট ও থাকেন আমাদের সাথে। সো চুলটাও আমাকেই করতে হয়। সো আমি আসলে সত্যি কথা নরমালি, এটা আমার পার্সোনালিটি যে হুম। আমার একটা সুন্দর কাপড় পরতে অথবা সুন্দর করে বাসা থেকে বের হইতে ভালো লাগে আরকি। সো এইজন্য আমার ওই অভ্যাসটা হয়ে গেছে। অনপু, তোমার কি ফিল হয় যে তুমি তোমার বেস্ট টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছ ক্যারিয়ারের? আলহামদুলিল্লাহ, আই এম লিভিং মাই ড্রিম অ্যাকচুয়ালি। এটাই আমি হতে চেয়েছিলাম। এটা আসলে অনেক আমি লাকি যে আমি বেশ কয়েক বছর ধরেই অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ, মানে আমি যেই জায়গাটাতে আসতে চেয়েছি, আমি চেয়েছি যেন, আমি আগে চাইতাম যে আমার একটা গান থাকুক, যে গানটা আমি গাওয়ার পরে আমার সামনে যারা দর্শক আছে আমাকে গাইতে হবে না, তারা গাইবে। হুম। ছোটবেলায় আমি যখন কনসার্ট দেখতাম, আইয়ুব বাচ্চু অথবা জেমস ভাই তারা গান গাচ্ছে। তারা একটা গান লাইন ছেড়ে দিচ্ছে আর সবাই গাচ্ছে। তো আমার খুব ইচ্ছে হতো যে কবে আমার এরকম একটা গান হবে। দেন আই গট ধিম টানা 2011 এ। অ্যান্ড দেন আস্তে, আস্তে অনেক গানই আসলো। তো একটা গান চেয়েছিলাম। তো মন থেকে চেয়েছিলাম, আই থিংক এর জন্য অনেক গান এটা এক পাচ্ছি। ধরনের ব্লেজিং যে তোমার একটা গান না, অনেকগুলো গান মানুষের দৈনন্দিন জীবনের অংশ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাই না? আমি আসলে সত্যি কথা আল্লাহর কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। এবং আমি যাদের সাথে কাজ করি আরকি, যারা আমাকে আ রেস মানে আমাকে কি বলবো, কেপেবল মনে করে যে এই কাজটা আমাকে দিয়ে ভালো হবে। তারা আমাকে কাজটা করতে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের জন্য আমি এই গানগুলো পেয়েছি। আমাকে ওই পরিমাণ যোগ্য মনে করেছেন তারা। এবং অবশ্যই আমার যারা দর্শক শ্রোতা এতগুলো বছর ধরে আমাকে ভালোবাসছে এবং কন্টিনিউয়াসলি তারা ভালোবেসেই যাচ্ছে আমাকে, আমার কাজের আ সাথে থাকছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। একটু দুষ্টু কোকিল নিয়ে গল্প শুনবো। কনাপু, দুষ্টু কোকিলটা মানে ম্যাসিভ হিট বললেও আসলে কম হয়। যেভাবে আসলে দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। এটা সবার একটা ড্রিম থাকে যে আমার একটা গান এরকম একদম ম্যাস পিপল জানবে। সো দুষ্টু কোকিল সেই টার্গেটটা তোমার বা সেই গোলটা তুমি অ্যাচিভ করেছো। আমি বলব যে এত হিট হয়েছে। দুষ্টু কোকিল নিয়ে সবথেকে ইউনিক কি কমপ্লিমেন্ট তুমি পেয়েছো? একদম মনে নাই জানো, বিকজ দুষ্ট কোকিলটা যখন সবার কাছে পৌঁছে গেল, হুম।
এত এত রিল, এত এত ফানি রিল, মজার রিল, ওটা দিয়ে আবৃত্তি করছে, ওটা দিয়ে ডান্স করছে, ওটা দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানাচ্ছে, এত এত হয়েছে আসলে সবকিছুই স্পেশাল। মানে ওই দুষ্ট কোকিলের যে আমার মনে আছে যে যখন তোমার টিজারটা রিলিজ হলো, কয়েক সেকেন্ডের একটা ক্লিপিংস, ওইটা এত আমাকে, আমি তো আসলে খুব একটা ভিউ অথবা টিকটক এগুলো আমি খুব একটা কাউন্ট ওভাবে দেখি না যে কত রিল হচ্ছে, কত ভিউ হচ্ছে। আমাকে ফোন করছে, আপু এত রিল হচ্ছে, এত টিকটক হচ্ছে। তাই? আচ্ছা, ওকে। এন্ড দেন তারপরের দিন কিন্তু ঈদের দিন চলে আসলো, মানে চাঁদ রাতের আগের দিন টিজার রিলিজ হলো। তারপরের দিন ঈদের দিন সকালবেলা আমার মনে আছে রিপন নাথ, আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি এবং আরেকজন রাসেল ভাই, আই থিঙ্ক, ওনারা হলে বসে সকালের শো দেখছিল। ওনারা আমাকে ফোন করে বলছে যে এই গানটা কি তুই গাইছিস? আমি না বলছি কি, হ্যাঁ ভাইয়া, কেন? মানে আমি জাস্ট ভাবছি উনি বলবে যে এটা কি গান গাইছিস তুই, এটা বলবে, বুঝছো? হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তাই ওয়াজ কনফিউজড, কেন বললো এইভাবে। এন্ড দেন বিকাল পর্যন্ত যাওয়ার পরে দেখি ব্লাস্ট। মানে একটা গান বলে না যে রাতারাতি একটা গানের রেসপন্স পাওয়া যায়, এই দুষ্ট কোকিল হচ্ছে আমার লাইফের ওরকমই একটা গান যেটা রাতারাতি আমি রেসপন্স পেয়ে গেছি। সময়ের সাথে সাথে সেটা কমছেও না, সেটা না কমুক। ওটা তো আমি তো এবারে মেরিলের স্টেজেই বললাম যে আমার ঠিক আগে আগে মেগাস্টারের এন্ট্রি হলো। আমাদের প্রিয় সাকিব ভাই এত সুন্দর সুন্দর কথা বললেন ওনার জার্নি নিয়ে। এটা আসলে খুবই, মানে আমার কাছে ওনার কথাগুলো, প্রত্যেকটা কথা আমি রিলেট করতে পারছিলাম যে একটা আর্টিস্টের ডেডিকেশন, একটা জায়গাকে ভালোবেসে যে এত কিছু সহ্য করে পৃথিবী যা খুশি হয়ে যাক, তার কাজে নো কম্প্রোমাইজ করে, তার ক্যারিয়ারটাকে কম্প্রোমাইজ না করে যে এত দূর কনসিস্টেন্সি যে মেনটেন করা, এটা চারটিখানি কথা না কিন্তু। সো আমিও তখন ভাবছিলাম যে আমারও কিন্তু ওনার ক্যারিয়ার অনেক বড়, মানে অনেক রূপালী পর্দার ক্যারিয়ার, বাট আমার ক্যারিয়ারও কিন্তু আমি অনেকগুলো বছর ধরে আমি কিন্তু এটা কিন্তু একটা মেইনটেনেন্সের ব্যাপার, একটা ক্যারিয়ার বা একটা জায়গাকে ধরে রাখার জন্য। তো আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, বা আমি অনেক কিছুই মেইনটেইন করতে হয়েছে আমাকে। গান গাওয়ার চেষ্টা, গানের ভালো গান করা, ভালো কাজ করা। আমি জাস্ট কাজ করে গেছি। একদম স্কুল লাইফ থেকেই তো একদমই, মানে এবং আমার ধরো দিনতানা রিলিজের পর থেকে আমি ধরো সিনেমার গান, নাটকের গান, যে যখন ডাকছে, যেটা আমার পক্ষে করা পসিবল, আমি কিন্তু গান গেয়ে গেছি। গান গাইতে গাইতে আমার পথটা এই পর্যন্ত চলে এসছে। তো কিন্তু আর্টিস্টদের লাইফে মানে প্রত্যেকটা জিনিস যদি স্মুথ সোজা চলো, তাহলে ধরো পিছলে পড়ার চান্সেস আছে। আই থিঙ্ক এরকম যাওয়াটা বেটার আর কি, একটু থেমে, একটু স্লো হয়ে, একটু ফাস্ট হয়ে। তো আমার চলাটা সেরকমই। তা আমি, মেগাস্টার বলছিল যে ওনার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। তা আমি আবার স্টেজে বললাম যে আই থিঙ্ক এই গানটা দিয়ে আমার ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, না আমি এই সেকেন্ড ইনিংসটাকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই, অনেক ভালো ভালো কাজ দিয়ে। আমরাও ইনশাল্লাহ আরো অ্যাচিভমেন্ট সেলিব্রেট করতে চাই কনাপুর। আচ্ছা কনাপুর, গল্পে গল্পে বিরতির সময় চলে এসেছি, একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ। ছোট্ট একটু ব্রেকের সময় হয়ে গেছে, কনার আরো গল্প নিয়ে ফিরে আসছি ব্রেকের পরে, সাথেই থাকুন। মেরিল মিল্কস অফ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের শিল্পী কনা। ওয়েলকাম ব্যাক কনাপু। পাশে একটা জার আছে, জারের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে। এগুলো তো ভয়ঙ্কর জিনিস। রুহানি, তুমি তো আসলে তুমি এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। আমার আচ্ছা পেজে হ্যাঁ, যেন আমার মেম্বারসরা দেখতে পায়। হ্যাঁ শেয়ার করে দাও। আই থিংক শেয়ারড অলরেডি। ওকে, তো তোমাকে যেটা করতে হবে, কষ্ট করে একটা করে কোয়েশ্চেন তুলতে হবে, সেটা আমার কাছে তুমি পাস করে দিলে আমি তোমাকে কোয়েশ্চেনটা জানাবো। দেখতে হবে আমাকে একটু, আমি আজকে লেন্সেস করে নিই। ওকে, নাও। এই বছর কোন গানটি তৈরি হচ্ছে বা রিলিজ হয়েছে যে গানটির জন্য আগামী বছর মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে? আই থিঙ্ক লাস্ট রোজার ঈদের যে গানটা, জিন 3 সিনেমার কন্যা, হ্যাঁ কন্যার জন্য আমি আশা করতে পারি নেক্সট বার আমার নমিনেশন থাকবে, এই এখনো পর্যন্ত ইনশাআল্লাহ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে,
শাকিব খান তার অভিনীত সব গান পেজে শেয়ার দিলেও দুষ্টু কোকিল গানটি শেয়ার না দেওয়ার কারণ কি? আম আমি আসলে তো সেটা আমি ঠিক বলতে পারবো না। ওইটা ওই সময় অনেক কথা বলেছিল এটা নিয়ে। বাট আই থিংক আমার কাছে সবচেয়ে বড় ব্যাপারটা কি জানো? উনার অভিনীত চলচ্চিত্রে 'দুষ্ট কোকিল' গানটা ছিল এবং আমার গানটাতে উনার অ্যাপিয়ারেন্সটা কিন্তু গানের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করেছে। সো পেজে শেয়ার করা না শেয়ার করা সেটা একটা খুবই ক্ষুদ্র বিষয়। উনি নিজেই ওটাতে অ্যাপিয়ার করেছেন, উনি ওটাতে পারফর্ম করেছে। এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। ওকে, নেক্সটটাতে যাই। ক্যারিয়ারের বাজে সময় কখনো পার করেছেন? না, আলহামদুলিল্লাহ ক্যারিয়ারের অনেক বাজে সময় কখনোই পার করি নাই। আ আমি তো খুব ওই যে বললাম যে কনসিস্টেন্সি থাকে। আর যেটা হয় যে ঢেউয়ের মধ্যে ইটস নট অ্যাবাউট যে তুমি একদমই খারাপ মানে একদম আপস ডাউন, ডাউন মানে একদম অনেক খারাপ হয় না। আপ ডাউন থাকাটা ভালো ক্যারিয়ারে। ওকে। কি যে কোয়েশ্চেন করতেছো তুমি? এটা আমাদের টিমের প্রশ্ন কনাপু। বাংলাদেশী গানের সর্বোচ্চ ৩২৩ মিলিয়ন ভিউ পাওয়া দুষ্টু কোকিল গানের গায়িকা আপনি। আপনি কি মনে করেন এই রেকর্ড সহসাই ভাঙা যাবে? আশা তো থাকতে পারে। আমার নিজেরই আশা হয়তো হতে পারে। বাট এটা অনেক টাফ অ্যাকচুয়ালি। কারণ একটা আমি বলি যে একটা শিল্পীর জীবনে গান পাওয়া একটা লাকের ব্যাপার। তো আমি আম ভেরি লাকি যে আমি এরকম একটা গান পেয়েছি। বাট আবার আশা করব যদি ওরকম গান হয়, দর্শকরা যদি সেরকম ভালোবাসে, হতেও তো পারে। না না হওয়ার আম মনে আশা রাখতেই পারি। ওকে। কনাপু, তুমি যে আজকে There is ক্যাফে লাইভে another one. You আসবে, want আমরা okay, ওটা thank you. You're done. তোমাকে Thank মুক্তি you. দিয়ে আল্লাহ দিচ্ছি। হাফেজ। সো আমরা পরের সেগমেন্টে চলে যাচ্ছি যে আমরা প্রথম আলো ফেসবুক পেজে জানিয়েছিলাম যে আজকে কণা আসছে আর দর্শকরা তোমার জন্য অনেক প্রশ্ন রেখেছে। সেখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাকে জানাচ্ছি। একজন রান্না-বান্না নিয়ে জানতে চেয়েছেন। আজাদি হোসাইন লনি, আর ইউ লাভিং কুকিং? Which is the best dish in your eyes? Tell us. ওকে। I love to cook. আমি রান্না করতে পছন্দ করি। মাঝে, মাঝে আমি রান্না করি অ্যান্ড আমি খুব আ কি বলবো এটাকে ফ্যান্সি রান্না-বান্না পারি না খুব একটা। আমি বাঙালি রান্না করতে পারি অ্যান্ড আমি মাছ খুব ভালো রান্না করি। এনি কাইন্ড অফ মাছ। ওকে। এজাজুল হক বিশ্বাস তিনি বলেছেন, "এত চমৎকার গান গাইতে কোন ওস্তাদের ভূমিকা সবচেয়ে বেশি?" ওকে। আমি তো এমনি বেসিক্যালি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি হচ্ছে নজরুল একাডেমিতে। বাট আমার ১ম গানের ওস্তাদ হচ্ছেন সিনথিয়া রহমান এবং আমি দীর্ঘ অনেকগুলো বছর আ মইদুল ইসলাম আমার স্যার, উনার কাছে গান শিখেছি। ওকে। লাস্ট কোয়েশ্চেন দর্শকদের। মোহাম্মদ ওয়াজেদ জয়, জীবনের ১ম প্রেম কত বছর বয়সে ছিল আপু? ৪ বছর ৪ বছর। গানের সাথে। এই অ্যাবস্ট্রাকশন তো উনি জানতে গানের সাথে। চাননি। আমার গানের সাথেই আমার ১ম প্রেম হয়েছে। উনি কোন মানবের সাথে প্রেমের কথা বলেছে যে কোন নাম-ধাম ঠিকানা কিছুই জানতে চায়নি কনাপু, জাস্ট বয়সটা জানতে চেয়েছে, যেটা সবারই হয়। কোন বয়সে আমি জানি না, মনে নাই। তো সবারই মানে ছোটবেলায় থাকে না যে দেখে 24 I think. 24 অনেক লেট এজ। হ্যাঁ, because I was really busy with my, you know, ওকে, build my career. হ্যাঁ, হ্যাঁ। ওইটা যেটা বলছিলাম যে স্কুল লাইফ থেকেই তো হুম, হুম। জিঙ্গেল দিয়ে হুম, হুম। মানে তোমার মানে আমার ব্যস্ততা মাথা শুরু হয়ে অকুপাইড থাকতে গিয়েছিল। হচ্ছে আমার গান, ক্যারিয়ার এগুলো নিয়ে। আচ্ছা, আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে 10 এ আমরা আরো চেষ্টা সেগমেন্ট আছে হ্যাঁ, হ্যাঁ, তোমার? হ্যাঁ, Oh শোনো। God! আমরা আসলে চেষ্টা করব যে তোমাকে 10 এ বশ করতে। তুমি চাইলে 10 এ 10 ও হয়ে ও যেতে হ্যাঁ, পারো। এটা আমি খেলছিলাম একবার। হ্যাঁ, রাইট। সো এই যে একটা রুবিকস কিউব আছে ওহ! তোমার পাশে, সেটা তোমাকে সলভ করার চেষ্টা করতে হবে। আমি যদি miserably fail সলভ করে করব। ফেলতে পারো, হুম। তাহলে তো 10 এ 10 মানে তোমার জন্য একটা বড়সড় রকমের আগে থেকে গিফট আমি আমি রেখে দিয়েছি। আগে থেকে বললাম পারবো না। এনিওয়ে। চেষ্টা করে দেখি আমরা। প্রশ্নগুলো করছি ছোট, ছোট প্রশ্ন, জাস্ট এক কথায় উত্তরের মতো। ওকে। এটাও কিন্তু স্কিপ করা যাবে না। আর আমি অপশন দিলে কিন্তু একটা অপশন পিক করে ফেলতে হবে। সেখানে কোনো ডিপ্লোম্যাসি আমি অ্যাকসেপ্ট করছি না, আগেই বলে দিলাম। ওকে। এটা আপনার কততম মেরিল প্রথম আলো পুরস্কার? এটা আমার ৪র্থ মেরিল প্রথম আলো পুরস্কার। ইয়েস। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজন কততম ছিল? আমি পড়ছিলাম রাইট। ভুলে গেছি। বলো না? 26 তম। 26 তম রাইট। ওকে। ইয়া।
কোন কোন গানের জন্য আপনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা, প্রথম যে গানের জন্য পেয়েছি সেটা হচ্ছে বসগিরি চলচ্চিত্র থেকে নেওয়া। এটার নাম হচ্ছে দিল দিল দিল। দ্বিতীয়টা পেয়েছিলাম হচ্ছে পোড়ামন ২ চলচ্চিত্রের ওহে শ্যাম। আর তৃতীয়টি পেয়েছি হচ্ছে বিশ্বসুন্দরী সিনেমা থেকে তুই কি আমার হবি রে। হুম, আর আরে এবার এবার পেয়েছি তো তুফান চলচ্চিত্র থেকে নেওয়া দুষ্ট কোকিল। চলচ্চিত্রের নাম সহ আমরা শুনে নিলাম। আচ্ছা, কণাপু ৪ টি মেরিল প্রথম আলো পুরস্কার। সেরা গায়িকা হিসেবে কণা ছাড়া আরেকজন ৪ বার সেরা গায়িকা হয়েছিলেন। তিনি কে? কনক চাপা নাকি ন্যান্সি? কনক চাপা। এবার মেরিল প্রথম আলো পুরস্কারের কোন গানের জন্য প্রীতম হাসান সেরা গায়কের পুরস্কার লাগে পেয়েছেন? উড়াধুরা। তুফান সিনেমায়। পুরা পড়াশোনা লাগে করছে। উড়াধুরা। সেরা গায়িকা হিসেবে সর্বোচ্চ মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন কে? নাজমুন মুনিরা ন্যান্সি। তুমি ভালো পড়াশোনা করে এসছো কনাপু। আপনার চোখে আগামীর সম্ভাবনাময় গায়িকা কে? যে কোনো একটা অপশন চুজ করতে হবে। অবন্তী সিথি অর আতিয়া আনিশা? দুইজনই আমার এত প্রিয় শিল্পী। সত্যি কথা এখানে আমি একজনের নাম তোমার বলতেই পারবো ইন্ট্রোডাকশনটা না। শেষ হলে তুমি একটা নাম বলে দিও। না, না সত্যি আমি বলতে পারব না। আমাকে যেকোনো জায়গায় যদি জিজ্ঞেস করে যে নেক্সট কে আপনার প্রিয় শিল্পী? আমি দুজনের নামই বলি সবসময়। সত্যি। বিকজ দুজনের সাথে আমার কনাপু, আমি পার্সোনাল রিলেশন খুবই কন্ডিশন দিয়ে ভালো। দিয়েছিলাম যে একটা তো আমি অপশন দিলে যে কোনো একটা পিক করতে আচ্ছা, হবে। আমি দুজনকেই অনেক পছন্দ করি। হ্যাঁ। অ্যাজ এ সিঙ্গার দুজনই অনেক কোয়ালিটি আছে। হুম, বা যদি একজনকে চুজ করতে হয় তাহলে আতিয়া নিশা। ওকে। এই তো। প্রিয় মানুষের কাছে কষ্ট পেলে কি করেন? কষ্ট পাই পেয়ে বসে থাকি আর কান্না করি। কান্না করি। আমি ভেরি ইমোশনাল। আচ্ছা, অবশ্যই পুরস্কারপ্রাপ্ত দুষ্টু কোকিল গানটি আমরা শুনবো। সেই গানটা দিয়ে আজকের আয়োজনটা শেষ করব। কনাপু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। বরাবরই তোমাকে যখনই পাই আমাদের অনেক গল্প হয়। তোমার কোম্পানি আমি খুব পছন্দ করি, সেটা তুমি জানো। Yeah, আর তুমি আমিও। অদ্ভুত রকমের পজিটিভিটি আছে তোমার মধ্যে, এটাও আমি থ্যাংক ইউ। সবসময় বলি। সো আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্লিজ। তারপরে দুষ্টু কোকিল দিয়ে আজকে আমরা শিওর। বিদায় নিব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ। কনাপুর সাথে আমি তো দারুণ সময় কাটিয়েছি। আশা করছি আপনাদের সময়টাও সুন্দর করতে পেরেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। ক্যাফে লাইভে আবারও দেখা হবে। ওকে, গানটা করি হ্যাঁ। প্লিজ। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। হায় ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগে বুকটা করে আহা ও, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক।